বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায় বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সাদাত হোসেন সেলিম, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার সাদাত হোসেন সেলিম, আপনাকে অভিনন্দন নতুন সংসদ সদস্য নির্বাচিত হবার জন্য। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনার জন্য এবং দলের জন্য এই নির্বাচনী লড়াইটা কেমন ছিল? অনেক ক্ষেত্রে মনে হচ্ছে খুব সহজতর ছিল না, এবং কোনো কোনো ক্ষেত্রে মনে হচ্ছে যে আগেকার নির্বাচনগুলোতে বিএনপিকে যে লড়াইটা লড়তে হয়েছে, এবারের লড়াইটা একেবারেই ভিন্ন ধরনের লড়াই ছিল, আদর্শিক দিক থেকে অন্যান্য নানান বিবেচনা থেকে। আপনার কাছ থেকে শুনতে চাই যে ব্যক্তিগত এবং দলীয় অভিজ্ঞতা কী বলছে। হ্যাঁ, ধন্যবাদ। আসলে নির্বাচন তো এক ধরনের লড়াই। আমার সরাসরি নির্বাচনের অভিজ্ঞতা আছে 91, 96, 2001, 2008 এইসব নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করেছি এবং নির্বাচনী মাঠে কাজ করেছি। আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করতে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছি। সেই সময়ে নির্বাচনীটা ছিল অনেকটা আপনার জনসভা ভিত্তিক। একটা জনসভা আয়োজন করতাম, সেই জনসভায় প্রার্থী বক্তব্য রাখতেন, এইভাবেই নির্বাচনটা হয়েছে। কিন্তু এবারের নির্বাচনটা একদম ঘরে ঘরে প্রত্যেকটা ভোটারকে আমরা সংযোগ স্থাপনের চেষ্টা করেছি, যে কোনোভাবে হোক। আমার মনে হয় আমার এলাকার কোনো ভোটার বাকি ছিল না যে ভোটারটা আমার সংযোগের আওতায় আসে নাই। আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন করেছি, তারপর উঠান বৈঠক করেছি অসংখ্য। আর অন্যান্যবার আমরা কিন্তু কোনো মহিলা মোবিলাইজ করি নাই। এবার আমরা ব্যাপকভাবে মহিলা মোবিলাইজ করেছি এবং প্রত্যেকটা ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করেছি। আমি প্রার্থী হিসাবে যদি এক ঘরে যাই, তাহলে আমার নেতাকর্মীরা আরও 10টা ঘরে গিয়েছে একই সময়ে। পুরো এলাকাটাকে আমরা সেভাবে ভাগ করে আমরা নির্বাচন করেছি এবং মানুষের কাছে পৌঁছার চেষ্টা করেছি। অন্য নির্বাচনে যেতে এটাই পার্থক্য, যে আমরা প্রত্যেকটা মানুষকে রিচ করার চেষ্টা করেছি, প্রত্যেকটা মহিলাকে রিচ করার চেষ্টা করেছি, প্রত্যেকটা ভোটারকে রিচ করার চেষ্টা করেছি এবং অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে। সকাল 8টা থেকে রাত্রে 12টা পর্যন্ত নিরলসভাবে পরিশ্রম করতে হয়েছে এবং নির্বাচনী মাঠটা আমাদের জন্য এত সহজ ছিল না। নির্বাচন অতীতে কার বিরুদ্ধে করতাম এটা আমাদের প্রকাশ্য ছিল এবং আমাদের প্রতিপক্ষকে সেটা প্রকাশ্য ছিল। প্রতিপক্ষের যারা সহানুভূতিশীল অথবা প্রতিপক্ষে কারা কারা ভোট দেবেন সেটাও আমাদের জানা ছিল। কিন্তু এইবার কিন্তু আমরা জানতাম না যে আমরা কার ভোট পাচ্ছি, কার ভোট পাচ্ছি না। সত্যিকার অর্থে একটা অন্ধকারে ঢিল ছোড়ার মতো অথবা ছায়ার সাথে যুদ্ধ করার মতো যুদ্ধ করেছি। প্রতিপক্ষ যা দেখছি, কিন্তু তার চেয়েতেও বেশি প্রতিপক্ষ রাজনৈতিক মাঠে উপস্থিতি আমরা টের পাচ্ছি। আমরা আমাদের মহিলা সমাবেশগুলোতে ব্যাপক উপস্থিতি টের পাচ্ছি। কিন্তু 2-3টা মিটিং করার পরে আমরা বুঝতে চেষ্টা করছি যে আমাদের মিটিংগুলোতে আমাদের ধারণার বাইরে কেন মহিলা হচ্ছে, এতটা আমরা ধারণা করিনি। পরবর্তীকালে আমরা জানতে পেরেছি যে প্রতিপক্ষ একটা স্ট্র্যাটেজি নিয়েছে যে আমরা আমাদের প্রত্যেকটা মিটিংয়ে তাদের মহিলারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে, যেন আমরা চিহ্নিত করতে না পারি আমাদের প্রতিপক্ষ কী পরিমাণ মহিলা আছে। তো এটা আমরা 2-3 দিন পরে আমরা টের পাওয়ার পরও যখনই আমরা মিটিং ডাকতাম, দেখতাম যে ব্যাপক সংখ্যক মহিলাদের উপস্থিতি। এই ব্যাপক সংখ্যক মহিলাদের উপস্থিতি দেখে আমাদের অনেকেই বলতো যে আমরা বিশাল ব্যবধানে জিতবো, ইয়ে করবো। বাট আমি কখনোই কিন্তু বিশাল ব্যবধানে জিতবো অথবা জিতেই গেছি এই ধরনের মনোবৃত্তি আমার মধ্যে ছিল না। আমি একদম 2 মাস, আমি ডিসেম্বরে 12 তারিখে গিয়েছি এলাকাতে, ফেব্রুয়ারি 14 তারিখে ফেরত আসছি। এই 2 মাসে আমি কখনো 2-3 ঘন্টা বেশি ঘুমাতে পারি নাই ইন অ্যান অ্যাভারেজ। এবং আপনারা যে আমাদের বিশেষ করে তরুণদেরকে কাছে টানার চেষ্টা করেছি, তরুণদের একটা অংশকে আমরা দেখলাম যে আমরা হারাতে বসছি। তো সেটা আমরা কিছুটা পুনরুদ্ধার করেছি, বাট আমরা মহিলাদের ভোটে আমরা সেভাবে আমরা ইয়ে করতে পারি নাই। মহিলারা আমাদেরকে ভোট দেবে বলেও কিন্তু ভোটটা দেয়নি। এবং আমাদের প্রতিপক্ষ শুরু থেকে, যেমন বিএনপি 1991 সালের পর থেকে মহিলাদের ভোটের উপর বেশি নির্ভরশীল ছিল। মহিলারা বেগম খালেদা জিয়াকে পছন্দ করে, তারা বেগম খালেদা জিয়ার নীতি কথা বা বেগম খালেদা জিয়াকে পছন্দ করে তারা ধানের শীষে ভোট দিত, আমাদের চাইতে হতো না। এমন পরিবার আমরা জানতাম যে স্বামী খুব ঘোর আওয়ামী লীগ করে, কিন্তু তার স্ত্রী কিন্তু বিএনপিকে ভোট দেবেই দেবে। এইটার এবার একটা পরিবর্তন হয়েছে। আমাদের প্রতিপক্ষ খুব টার্গেট করে, তারা বিভিন্ন বাড়িতে তালিমের নাম করে, ধর্মকে ব্যবহার করে তারা সেখানে তারা ভোটটা কালেকশন করছে। প্রথমে ধর্মের কথাবার্তা বলে, তারপর তাকে তালিম দেয়, তারপর তাকে শপথ করায় কোরআন শরীফের মাথায় হাত দিয়ে, বাচ্চার মাথায় হাত দিয়ে, যে দাড়িপাল্লা হলো হাসরের ময়দানে মিজান, এটা মিজানের দাড়িপাল্লা, এটাকে ভোট না দিলে বেহেশতে যাওয়া যাবে না। এইভাবে খুব মাথাটা খুব পরিষ্কার, তাদের খুব পরিষ্কার মাথায় তারা মহিলাদেরকে খুব ব্রেন ওয়াশটা করে দিয়েছে।
তো সেখান থেকে আমাদেরকে মানে কষ্ট করতে হয়েছে এবং সর্বোপরি একটা আল্লাহর কাছে শুকরিয়া, আমার এলাকার ভোটারবৃন্দের শুকরিয়া। আর একটা জিনিস না বললেই নয়, সেটা হলো যে কি প্রবাসীরা এত বেশি এসছে আমাদের দলের, সে আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে, ইউরোপের বিভিন্ন দেশ থেকে, এবং বিশেষ করে আপনার সৌদি আরব বা মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, প্রত্যেকটা দেশ থেকে, এমনকি 9 তারিখে, 10 তারিখে, 11 তারিখে এসে আপনারা ভোট দিয়েছে এবং ভোট যুদ্ধে তারা বিভিন্নভাবে তারা অংশগ্রহণ করেছে এবং ভোটারদের মোবিলাইজ করেছে, আত্মীয়স্বজন মোবিলাইজ করেছে, তারা এই কাজটা করেছে খুব বেশি। আমি এমন মানে প্রবাসী পেয়েছি যে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন, ভোট দিয়ে কিন্তু যখন দেখতেছে একটা নির্বাচনে ডামাডোল, এই 17 বছর 18 বছর নির্বাচনে অথবা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ করতে পারে, তারা ভোট দেওয়ার পরে চলে আসছে যে দেশে ভোট না দিলেও আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধবদেরকে নিয়ে ভোটটা দেবো। তো এইরকম প্রবাসীরাও কিন্তু আমাদের ভোটের লড়াইতে সামিল ছিল এবং আমাদের জয় পরাজয়ে তারা একটা বিরাট ভূমিকা পালন করেছে। অনেক কৌশলের খেলা এবং ব্যাপক সর্বোপরি দীর্ঘদিন রাজনীতি করে আজকে এই পর্যন্ত মানে এসেছি। একটা সংসদ সদস্য হওয়ার খুব ইচ্ছা ছিল। সেই 79-এ পার্লামেন্টে গিয়ে যখন দেখতাম ভাগা ভাগা নেতারা বক্তব্য রাখতো, মনের মধ্যে সুপ্তভাবে একটা কামনা জেগেছে যে একটা সংসদ সদস্য হতে হবে। তো সেই জন্য অনেক কষ্ট করতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে। জি, মিস্টার নাজমুল হক প্রধান, আপনিও লড়াইয়ে ছিলেন এবং আন্ডারস্ট্যান্ডেবল যে কেন ফলাফলটা কীরকম হচ্ছে, কিন্তু ওভারঅল একজন সিজন পলিটিশিয়ান হিসেবে আপনার কাছ থেকে বুঝতে চাই যে এবারের নির্বাচনটা আপনি কেমন হলো। স্বাভাবিকভাবেই এই নির্বাচনী লড়াই, এই নির্বাচনী ক্যাম্পেইন অতীতে বাংলাদেশ এভাবে কখনো দেখেনি, বাট ধন্যবাদ আপনাকে। একটা বিষয় হচ্ছে যে আমার দল 16 সালে বিভক্তি হওয়ার পর আমরা আলাদা দল করি। আমি সেই দলের জেনারেল সেক্রেটারি। আমাদের সেই দলের মার্কা পেতে বহু সময় লড়াই গেছে, কোর্ট গেছে, এই গেছে, নির্বাচন দেয়নি। শেষ পর্যন্ত কোর্টে আমাদেরকে আইনের মাধ্যমে মার্কাটা পেতে হয়েছে। তো ন্যাচারালি আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল যে এই ভোটটা আমরা কীভাবে করব। আমরা কোনো জোটে ছিলাম না। আমরা শেষের দিকে আমরা একটা অন্য বামপন্থী সংগঠন সব মিলিয়ে আমরা যুক্ত ফ্রন্ট গঠন করেছিলাম। তার ভিত্তিতে আমরা ভোট করেছিলাম, কিন্তু প্র্যাকটিক্যালি ভোটে আমরা সেই যুক্ত ফ্রন্টটাকে উপস্থাপন করতে পারিনি, বিকজ পাশের সিটটা আমার দুটো প্রার্থী ছিল, আমাদের দলের প্রার্থী প্লাস কমিউনিস্ট পার্টির প্রার্থী। ফলে ওইখানটা যুক্ত ফ্রন্ট কাজ করতে পারেন, দলগতভাবে করতে হয়েছে ভোটটা। যে বিষয়টা এবারকার ভোটের পার্থক্য মনে করছে সেটা হচ্ছে যে উনি বলেছেন মানে অনেক আগের থেকে মহিলাদেরকে মারাত্মকভাবে এমন করে ধর্ম পড়ানো হয়েছে যে এইটাতে ভোট দেওয়ার মানে ব্যস্ত হয়ে গেল দলে দলে একাধিকবার। এবং শুধু তাই না, আর্থিক প্রলোভন ছিল আর অর্থদান ছিল, মারাত্মকভাবে ছিল। আমি একটা রেফারেন্স হিসেবে বলতে চাই, আমি 91 সালে ভোট করেছিলাম। সেই সেন্টারটা আমার বাড়ির থেকে 3-3.5 কিলোমিটার দূরে। আমরা ওইখানটায় ভোট দিতাম। তখন মির্জা গোলাম আহমেদ সাহেব ছিলেন, সিরাজুল ইসলাম ছিলেন, মারা গেছে মরহুম, শফিউল প্রধান ছিলেন, আমি ছিলাম প্রার্থী, 4 জন প্রার্থী ছিল। এবং সেই সময় আমি ওই সেন্টারটাতে আমি ফার্স্ট হয়েছিলাম। 91 সালে। আমি কারো কাছে ভোট চাই নাই, লোকজন মনে করছে দাঁড়াইছে এবং আমাকে অনেক সিনিয়র লোক ইয়ার্কি করে বলতে, তুই তো এমপি, তুই মির্জা গোলাম আহমেদ হারাই দিচ্ছিস। আমি বুঝতাম না প্রথমে এরকম ইয়ার্কি করেন কেন। বলে না দেখ না, তোর সেন্টারে তুই ফার্স্ট হয়েছিস। কিন্তু এবার ওই সেন্টারটা ভেঙে 3টা সেন্টার, একটা আমার সময়, একটা সেন্টার হয়েছে আমার বাড়ির পাশে। আমি দেখলাম 3টা সেন্টারেই ভোট, অন্য জায়গাতে দেখেছি মারাত্মকভাবে সাপ্লার এবং মহিলাদের ভোটের এবং সেখানে টাকার একটা ছিল অস্বাভাবিকভাবে। এটা বললে এটা বেশি বলা হবে, মানে একটা ক্যাশ টাকার ছড়াছড়ি অন্য কোনো ভোটে হয়েছে এটা আমার জানা নেই, এবার হয়েছে। আর মহিলাদের ক্যাশের সঙ্গে ছিল বেহেশত প্রাপ্তির আশা, তাই না? এখন ন্যাচারালি যদিও আমি বলেছি তাই না যে বেহেশতটা তো বিক্রি করে দিলেন শাপলার কাছে, কিন্তু এটা কোনো কাজে দেয় নাই। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এবার অনেকদিন ছুটি ছিল, ঢাকার থেকে যারা গেছেন, ঢাকার বিভিন্ন গার্মেন্টস গাড়ি নিয়ে, রিজার্ভ গাড়ি নিয়ে, আমাদের ম্যাক্সিমাম বিদেশে কম থাকে লোক, খুবই কম, কিন্তু বাট গার্মেন্টসের চাকরি করে অনেক লোক, এই সমস্ত লোকগুলি গাড়ি নিয়ে গেছে। ম্যাক্সিমামটাই হচ্ছে একটা আওয়াজ নিয়ে গেছে শাপলা পাতা, বুঝছেন না, এটা গেছে। এবং গাড়িগুলি ভোটের দিন পর্যন্ত বিকালে 5টার সময় ছেড়ে আসছে, আগের থেকে গেছে সমানে। ফলে বাইরের থেকে লোক ভোট কেউ নষ্ট করেনি, ভোট দিতে গেছে। আর এমনিতেই যেহেতু এখানটায় আমার বিরুদ্ধে ক্যাম্পেইন ছিল, ক্যাম্পেইনটা হচ্ছে ওই যে আগে যে আওয়ামী লীগ এমপি ছিল, উনি আমার ফাদারের চাচতো ভাই, যদিও আমাদের বাড়ি এক না, আলাদা আলাদা বাড়ি। উনি আওয়ামী লীগের 2বার এমপি ছিলেন, আমি একবার ছিলাম মাঝখানটায় আমার দলীয় মার্কা নিয়ে মশাল। সে মশাল ছিল না, আমার জিজ্ঞেস মশালটা গেল কই, সে উত্তর ধরো আমি ভেবে দিচ্ছি সরকার দেয় নাই তাই নাই, হ্যাঁ। কিন্তু পাবলিক তো বোঝে যে দল ভাঙছে। তো ফলে ওইটার প্রচারণা ছিল বোথ সাইড পক্ষ থেকে যে এই একই পরিবারে 10 বছর খাইতো তার চাচা, এইবার 5 বছর সে খাইছে, এরাই হাসিনার ফ্যাসিস্ট। ফলে আমার উপর ট্যাগিংটা এইভাবে ছিল আর কি, ফ্যাসিস্ট। জামাতের পক্ষ থেকে সিরিয়াসলি আমি যখন ওই যে ডাকসু নির্বাচনে পরে যখন গেলাম এলাকায়, তখন জিজ্ঞেস করছিল ইউটিউবাররা যে ডাকসু নির্বাচন কী হলো।
তা আমি কই এটা তো হাসনাত কাইম যে যারা জিতছে, হ্যাঁ এরা তো সাদিক কাইম, এটা তো ওই মহাভারতের সেই পুরাণের সেই কথাটা আর কি, তোমার এই বদিবি যে গোকুলে বাড়িছে, এরা আওয়ামী লীগের কোলে পিঠে ছিল এবং এরাই এরপরে আমাকে যে অ্যাটাক বট বাহিনীর এবং যে ভাষায়, তাই না, এটা আমি কোনো উত্তর দেওয়ার আর প্রয়োজন মনে করিনি, তাই না, উত্তর অস্বাভাবিক খারাপ অশ্রাব্য ভাষায়, তাই না, এই চলছে এই সমানে এবং এটাই চলছে। ফলে সামগ্রিকভাবে নির্বাচনের দিন আমি এটা অবাক হয়ে গেলাম, বিশেষ করে আমি আর তর্ক করে নেই, কারণ পঞ্চগড় শহরে জালাসিনবাগ সেন্টারে আমি গেলাম, ওটা অনেক ভোটার, ওখানটায় দুটো সেন্টার তো অনেক ভোটার। আমি ঢুকার সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিল ভিতরে, আপনি ভিতরে ঢুকলেন কেন? হি ওয়াজ চার্জিং মি জাস্ট লাইক এনিথিং। তা আমি ভিতরে ঢুকলাম কেন, মানে আমি প্রার্থী ঢুকতেই পারি ভিতরে, আমি দেখতে পারি কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে, কী হয়েছে, ভোট ঠিক হচ্ছে কিনা, তাই না, না আপনি পারেন না। এবং আমার সে এইভাবে শাউটিং করলো, বাধ্য হয়ে আমি উইদাউট এনি বার্গেইন, তাই না, আই কেম আউট জাস্ট। এবং আমি এরপরে আটরে থানা গেলাম, দেখলাম হটফুলি গেলাম নাই, যাই হোক। তো এইসব ঘটনা ঘটছে। তারপর আমি বলবো এই ভোটটা প্রত্যাশিত ছিল, আকাঙ্ক্ষিত ছিল, ভোটের মধ্যে ফলাফল যা হয়েছে সেটা প্রত্যাশিত ছিল। কারণ জনগণ এক ধরনের এই 1.5 বছর ইউনূস সাহেবের শাসনামলে স্বস্তি ছিল না, আইন শৃঙ্খলা ছিল না, একটা অস্বাভাবিক ভয়ের ত্রাস রাজত্ব ছিল। সেই জায়গার থেকে একটা ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার, ডেফিনেটলি জনগণ সরকারের উপর আস্থা রাখছে এবং রাখতেছে এখনও, এবং আমার মনে হয় ভালো হয়েছে। ভোটটাকে আমি সেভাবেই দেখতেছি। ভোট তো হলো, আমার দল হিসাবে যে অংশগ্রহণ করতে পারছে এই ভোটে নির্বিঘ্ন, সেটাই ভোট হলো, নতুন সংসদ যাত্রা শুরু করলো, 12 তারিখে প্রথম অধিবেশন। কিন্তু আমি আপনার কাছ থেকে বুঝতে চাই যে সরকারটা কেমন হলো এবং সরকারের এই যে মাত্র কয়েকটা দিন গেল, আপনি কি দেখছেন, লক্ষণ কি বলছে? না, একটা হচ্ছে যে আমি মর্নিং শোজ দি ডেজ, আমি অ্যাজ এ হোল সরকারকে ভালোই মনে করছি হয়েছে, কিন্তু আমি সরকারের টিউনিংটা এখনো সেট হয়নি। এক একটা মন্ত্রী এক রকম কথাবার্তা শুনে আমার নিজেরই কখনো হাসিবে, আমি আর কাকুর নাম সরকারে বলি না। আমি এর মধ্যে তথ্য মন্ত্রী সাহেব উনি চমৎকার একটা কথা বলছেন যে আমরা এমন একটা সংস্কৃতি তৈরি করতে চাই নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন। ইয়েস, দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম অফ আওয়ার কান্ট্রি, যে আমরা সবসময় ক্ষমতায় থাকলে ক্ষমতাটাকে আমরা চিরস্থায়ী মনে করি, এটাকে কীভাবে শক্তিশালী করা যায়, কীভাবে আরও থাকা যায়, এর ব্যবস্থা করি সব গভর্নমেন্টই। এখানে বিএনপি বলেন আওয়ামী লীগ একই কাজটা করছে, এবং বিএনপি করে টিকতে পারে না, আওয়ামী লীগ করে টিকে গেছে, এই হলো পার্থক্য। সেই জায়গায় এই যে উপলব্ধিটা আমার কাছে মনে হয়েছে, এই কালচারটা যদি তৈরি হয় যে নির্বাচনের মধ্যে সরকার পরিবর্তন, পাবলিক যদি এটাতে অ্যাকস্টাম্পড হয়, পাবলিক যদি অভ্যস্ত যদি ভাবে, তাহলে আমার ধারণা পাবলিক তার রাইট, তার চিন্তার মধ্য দিয়ে সরকার পরিবর্তন ধারাটাকে আরও শক্তিশালী করতে পারবে, গণতন্ত্র শক্তিশালী হবে। এটা হলো এই সরকারের আমার ধারণা একটা প্রধান টাস্ক হওয়া উচিত। দ্বিতীয় বিষয় হচ্ছে এখানটা প্র্যাকটিক্যালি আইন শৃঙ্খলা রক্ষার যে বিষয়টা, প্র্যাকটিক্যালি আমরা আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এমন একটা অসুবিধার মধ্যে পড়েছি, আইন বলতে কিছু ছিল না তো এখানটায়। আইন যত কথাই বলুন না ইউনূস সাহেব, উনি মবের রাজত্বই কায়েম করেছিলেন এবং উনি এটাকে ইন্সপায়ার করতেন বিভিন্ন ফর্মে। ফলে আজকের এখন তো দেখা যায় সাক্ষাৎকারে যে এই এনসিপির যে বাচ্চা ছেলেদের সাক্ষাৎ দেখা যায়। আমি তো এলাকায় ভোট দিতে গিয়ে আমাদের গ্রামের একটা কথা বলছি আর কি, যে ইউনূস সাহেব ওই আমাদের দেশের একটা কথা আছে যে বাচ্চা ছেলেকে ঘুঘুর বাসা দেখাইতে হয় না, ঘুঘুর বাসা দেখাইলে ঘুঘুর বাসাও নষ্ট করে ডিমও নষ্ট করে দেয়। তো ইউনূস সাহেব এই বাচ্চাদেরকে ক্ষমতার দেখাই দিচ্ছে, ক্ষমতা দেখানোর পরে এই বাচ্চাগুলো ক্ষমতা জনতা কোনোটাই ঠিক রাখতেছে না, নষ্ট করে ফেলছে। সেই জায়গায় দাঁড়িয়ে এটা আইন শৃঙ্খলা রক্ষা করাই সরকার প্রধান দায়িত্ব। এবং এটা যদি করতে পারে সরকার, আমি যেমন একটা বিষয় আমি সরকার প্রশংসাও করি, এক জায়গায় দেখলাম যে বিএনপি এক নেতা ওসিকে হুমকি ধামকি বা দিছে এরকম ফলে, এরপর গ্রেপ্তার হয়েছে। আমি বলি কারেক্ট, মর্নিং শোজ দি ডেজ। এইরকম সরকারের পক্ষ থেকে যদি কোনো প্রশ্রয় না পায় মবকারীরা বা এরকম, তাহলে আমার ধারণা আইন শৃঙ্খলা একটা ঠিক জায়গায় আসবে। প্রথম কাজ হচ্ছে এইটা, এই কাজটা যদি সাকসেসফুলি করতে পারে তাহলে বাকি কাজগুলো করার ক্ষেত্রে সরকারের আমার ধারণা ইজি হবে, সহজতর হবে। আর এখানটা যদি গোলমেলে করে ফেলে তাহলে ওই আরও ওই যে বিএনপির যারা আছে ক্লিন হার্ট করছিল, তাই না, ক্লিন হার্ট করে শেষ পর্যন্ত নিজের অবস্থায় খারাপ হয়ে গেছিলো। সেই জায়গায় যাতে যেতে না হয়, পুলিশ যাতে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে পারে সেটা গভর্নমেন্টকে ইনশিওর করতে হবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে দল আর সরকার, দলের সরকার, কিন্তু সরকারটাই দলের না। মানে আমি বলতে চাচ্ছি এই যে বিগত সরকারের যদি তুলনা করি আমি, কোনটা সরকার কোনটা দলের কিন্তু কোনো অস্তিত্ব ছিল না। যেমন এক ডিসি বলে ফেললো বরিশালের, আমি তো 7টা, আমার ওদের 6টা এমপি, আমি তো কম নাকি এমপির থেকে। অর্থাৎ বিগত সরকারের সময় অনেক সমালোচনা আছে, এই সমালোচনা করতে বাধ্য হচ্ছি আমি, যে দলের উপর সরকারের উপর আমলাতন্ত্রের মারাত্মক কর্তৃত্ব, চিন্তাই করা যায়, পুলিশের কর্তৃত্ব, ওসির কর্তৃত্ব, ডিসির কর্তৃত্ব। ফলে এই কর্তৃত্ব এইটা যদি এই সরকার দলটা যদি পরিচালনা করে, যদি এইসব যদি একাকার করে ফেলে বিগত সরকারের যে উদাহরণগুলি আছে আমাদের, তাহলে কিন্তু গোলমেল হয়ে যাবে সব জায়গায়। ফলে আমার ধারণা এই ক্ষেত্রে দলের সরকারটা পরিচালনা করার ক্ষেত্রে দল যাতে প্রশ্নটা করতে পারে, বিগত সরকারের প্রশ্নের কোনো সুযোগ ছিল না, যার কারণে সরকারটা যা ইচ্ছা তাই করেছে
এমপিরা ওই সরকারি প্রশাসন যন্ত্রের ধামাধরা হয়েছিল। এটা তোফায়েল সাহেব বলছে পার্লামেন্টে, তাই না, জি। যে আমরা আর নাই। মিস্টার সাদাত হোসেন সেলিম গত 15, 16, 17 বছর তো কেবল সমালোচনাই করলেন, তো এখন তো একেবারে সমালোচনা শুনতে হবে, সমালোচনা সহ্য করতে হবে। সেটা অবশ্য কতখানি আমরা দেখবো আপনাদেরকে, যে আপনারা কতটা পরামর্শ সহিষ্ণু, সহনশীলতা কতখানি আছে। কিন্তু আমার প্রশ্ন যে নিজেদেরও তো একটা উপলব্ধি থাকে, শুরুটা যেভাবে হলো সেটাকে কেমন মনে হচ্ছে এবং চ্যালেঞ্জেসগুলো কি আসলে সামনে? না আসলে এবং মানুষের তো অনেক রকমের প্রত্যাশাও আছে, মানুষ নিশ্চয়ই আপনাদেরকে সময় দিতে চাইবে, কিন্তু আবার একইভাবে জাতিগতভাবে আমরা খুব একটা ধৈর্যশীল নয়, সেটাও মাথায় রাখতে হবে। হ্যাঁ, গত 16 বছর যাবত এক নাগারে টকশো করেছি আপনার বিরোধী দলের অবস্থানে থেকে, এবং বিরোধী দলের সমালোচনা করেছি, যুক্তি সমালোচনা করেছি। এখন যেহেতু সরকারি দলে দায়িত্বশীল সমালোচনা করতে হবে, দায়িত্ব নিয়ে কথা বলতে হবে, সমালোচনা সহ্য করতে হবে। এবং সমালোচনা সহ্য করতে হবে। তো আশা করি সেটা আমরা পারবো, কারণ রাজনীতিবিদ হিসাবে গত 15 বছরের যে স্বৈর শাসকের জাতাকলে আমরা এবং এমনভাবে আষ্টেপৃষ্টে আমরা বাধা পড়েছি, সেখান থেকে আসলে আদৌ কোনো মুক্তি পাবো কিনা, মুক্তি হবে কিনা, আমরা সেই ব্যাপারে মাঝে মাঝে নিজেরাও সন্দিহান ছিলাম। কিন্তু একটা বিশ্বাস ছিল যে পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরশাসক টিকে থাকে না, তাদেরকে পরাজয় বরণ করতে হয়, জনরোষের মাধ্যমে তাদের পতন হয়। আমরা সেই বিশ্বাস থেকে কখনো রাজনীতি থেকে এক বিন্দু পরিমাণ সরে দাঁড়ায়নি, রাজনীতিকে ধ্যান জ্ঞান করে রাজনীতি করেছে, এবং একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা মাথার মধ্যে ছিল। সেই কাঙ্ক্ষিত পরিবর্তনটা হয়েছে, পরিবর্তনের পর দিয়ে একটা নির্বাচন হয়েছে, নির্বাচনের মাধ্যমে একটা জনগণের সার্বভৌম সংসদ গঠিত হয়েছে। তো আমরা মনে করি যে রাজনীতিবিদদের মধ্যে একটা সংস্কার বা রাজনীতিবিদদের মধ্যে একটা পরিবর্তনের একটা ছোঁয়া লেগেছে। কারণ আমরা যখন দেখি যে আপনার আনিসুল হক, তারপরে আপনার সালমান এফ রহমানদের মতো ব্যবসায়ীরা ব্যবসা করতে গিয়ে রাজনীতি করতে এসে তারা আপনার 75 বছর বয়সে দাড়ি কামিয়ে পালিয়ে যেতে হয়। তো আবার অনেক ব্যবসায়ী নেতাদেরকে দেখেছি যে রাজনীতির এই অষ্টপৃষ্ঠে বাধা পড়ে শাসন সমর্থন করতে গিয়ে আজকে তার আমছালা দুটোই চলে গেছে। সেই ক্ষেত্রে আমাদের মধ্যে একটা অটো সংস্কার হয়ে গেছে। অন্য কোনো রাজনীতিবিদদের হয়েছে কিনা জানি না, আমাদের মধ্যে হয়েছে, এবং অন্য রাজনীতিবিদদের মধ্যে হয়েছে, এটা আমরা টের পাচ্ছি। কয়েকদিন আগে আমরা লক্ষ্মীপুর জেলাতে 4 জন এমপি সহ একটা মন্ত্রী মহোদয় সহ আমরা একটা মিটিং করেছি। সেখানে প্রত্যেকের বক্তব্যের মধ্যে উঠে এসছে যে পরিবর্তনের যে ধারাটা সূচনা, এই পরিবর্তনের ধারাটাকে গ্রহণ করতে হবে। একটা 50 সদস্যের একটা মন্ত্রিসভা গঠিত হয়েছে, তার মধ্যে 41 জনের নতুন, এবং 41 জন নতুনের মধ্যে অসংখ্য আছে তরুণ, মেধাবী এবং ইয়াং এনার্জেটিক একটা মন্ত্রিসভা গঠন করেছে। তার মধ্যে যদি আপনি ধরুন মন্ত্রিসভার গড় বয়স হলো 60 বছর, এবং সেক্ষেত্রে আমরা মন্ত্রীরা ভালো করবেন, জনগণের হৃদয় উপলব্ধি করে কথা বলবেন, এবং তাদের কাজ করবেন, কথাকে কাজে রূপান্তরিত করবেন, এই ধরনের একটা আশাবাদ আমরা ব্যক্ত করতেই পারি। মাত্র অল্প কয়েকদিন হয় একটা মন্ত্রিসভা গঠিত হয়েছে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি মোটামুটি জনমনে একটা দাগ কেটেছেন কয়েকটা বিষয়। এটা কোনো চাপিয়ে দেওয়া বিষয় নয়, এটা একটা বিশ্বাসের বিষয় থেকে, এবং এটা পরিবর্তনের একটা সূচনা করেছেন যে প্রোটোকলহীনভাবে চলাফেরা করছেন। হ্যাঁ, কিছু নিরাপত্তা ওনার অবশ্যই দরকার, নিরাপত্তা অবশ্যই দরকার, কিন্তু চলাচলের ক্ষেত্রে যেভাবে জনজীবনকে স্তব্ধ করে দেওয়া হতো 1-2 ঘন্টার জন্য, এবং সেটা সারাদিন পর্যন্ত যেত যানজট, এমনিতে অসহনীয় যানজট, এই যানজট নিরসনের মধ্যে কীভাবে নিরসন করবে সেটা সরকারকে অবশ্যই চিন্তা করতে হবে। কিন্তু যানজট যেন আর বৃদ্ধি না হয়, জনভোগান্তি যেন আর বৃদ্ধি না হয়, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী কোনো প্রোটোকল ছাড়া চলাফেরা করছে। প্রধানমন্ত্রী যাওয়ার রাস্তায় বা সরকার প্রধানের যাওয়ার রাস্তায় শত শত পুলিশ বিনা কারণে দাঁড়িয়ে থাকতো। এই যে তাদের শ্রমঘণ্টা নষ্ট হতো, জনগণের অর্থের অপচয় হতো, সেটাও সেখান থেকে আমরা সরে এসেছি। এটা একটা জনগণ ইতিবাচক দৃষ্টিতে গ্রহণ করেছে। তারপর আমরা কথাবার্তায়, আচার আচরণে, চলনে বলনে, পোশাক আশাকে আমরা একটা পরিবর্তনের ধারা উপলব্ধি করছি। এই ধারাটা আমরা শেষ পর্যন্ত বজায় রাখতে চাই এবং সেভাবে কাজ করতে চাই। ইতিমধ্যে ধরেন আপনার মাদক, খুব আমরা গ্রামেগঞ্জে এবার নির্বাচন করতে গিয়ে দেখেছি মাদকের বিরুদ্ধে একটা প্রচণ্ড জনমতে আছে, এবং আমরা মাদককে উপড়ে ফেলবো এই ধরনের প্রতিজ্ঞা করে অনেকটা আমরা জনগণের কাছে ভোট চেয়েছি। তো প্রথম যুদ্ধটা করতে হবে আমাদের মাদকের বিরুদ্ধে। এই যে ড্রাগসের যে একটা ভয়াল থাবা, এটাকে সরকার একদম কঠিনভাবে বিবেচনা আনতে হবে। মাদকের শিকড় একদম উপড়ে ফেলতে হবে। একজন মাদকাসক্ত ব্যক্তির সমাজ এবং পরিবারের জন্য বিশাল একটা কলঙ্ক এবং বোঝা। তার পাশাপাশি দুর্নীতিটা যেভাবে একদম সর্বজন বিদিত হয়ে গেছে, দুর্নীতিটাকে লাগাম টেনে ধরতে হবে। দুর্নীতিকে আমরা উচ্ছেদ করতে পারবো না, দুর্নীতিকে আমরা শিকড় উপড়ে ফেলতে পারবো না, কিন্তু দুর্নীতির লাগামটা টেনে ধরতে হবে।
বিগত সরকারের আমলে যেরকম একটা বালিশ পর্দা, তারপরে মেশিনারিজের যে কেলেঙ্কারিটা, তারপর রাস্তাঘাট তৈরি করতে মানে 10 গুণ 20 গুণ 50 গুণ বেশি যে টাকা ব্যয় করাটা, এবং একটা প্রকল্প যথাসময়ে শুরু করে যথাসময়ে শেষ না করার কারণে প্রকল্প ব্যয় 2 গুণ 3 গুণ 4 গুণ 10 গুণ পর্যন্ত বৃদ্ধি পাওয়াটা, এগুলোকে সরকার অবশ্যই প্রাধান্য দিয়ে বিবেচনা করতে হবে। এবং যে মানে জনগণের যে সেবাটা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে, এবং জনগণ যেন কোনো হয়রানি ছাড়া সেবাটা পেতে পারে সেটা করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে তাদেরকে চৌকস হিসেবে গড়ে তুলতে হবে। আইনশৃঙ্খলা এখন পর্যন্ত আইনশৃঙ্খলার যে বাহিনী আছেন তারা এখন পর্যন্ত কিন্তু সেভাবে তাদের কর্মক্ষমতা দেখাতে পারছেন না, অথবা কর্মক্ষমতা দেখাতে চাচ্ছেন না। যে কোনো কারণে হোক পুলিশ সদস্যরা তাদের হাত গুটিয়ে আছে, আমি বলবো এখন পর্যন্ত তারা হাত গুটিয়ে আছে। তাদের থেকে যেভাবে আমরা আশা করি সেই আশাটা তারা দিতে পারছে না। যেমন আমি আমার মানে থানাকে প্রশ্ন করলাম যে কাজ করতে পারছে না কেন, তখন তারা একটা দেখালো যে তাদের মানে যানবাহনের সংকট। 5ই আগস্টে তাদের যানবাহনগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে, 5ই আগস্টে তাদের মানে অফিস আদালত পুড়িয়ে দেওয়া হয়েছে। অফিস আদালত পুনঃস্থাপন করা গেছে, আসবাবপত্র পুনঃস্থাপন করা গেছে, কিন্তু যানবাহন পুনঃস্থাপন করতে পারেনি। তাহলে সরকারকে এগুলো মানে প্রায়োরিটি বেসিসে দেখতে হবে যে পুলিশকে মানে কার্যক্রম করতে না মানে পারলে, পুলিশ তার পূর্ণ ক্ষমতা প্রয়োগ না করলে সমাজের মধ্যে অনাচার বিশৃঙ্খলা আর বেড়েই যাবে। সেখান থেকে তাদেরকে সেভাবে মানে লাগাম টেনে ধরতে হবে। আর আমরা একটা শক্তিশালী বিরোধী দলকে নিয়ে অগ্রযাত্রা করছি। আমরা অবশ্যই আশা করব সংসদ সকল কার্যক্রমে কেন্দ্রবিন্দু হবে। সংসদে সব কিছু আলোচনা করে একটা সিদ্ধান্ত হবে। সংসদের কার্যকরী বিরোধী দল সরকারের বিভিন্ন রকম ঘটনামূলক সমালোচনা করবে, কোথাও যদি সরকারের কোনো ভুল থাকে সে ভুলটা ধরিয়ে দেবে, কিন্তু সমালোচনা যেন সমালোচনা নয় এবং অহেতুক সমালোচনা নয়। এবং আপনার সমালোচনাটা হবে অবশ্যই বাস্তব এবং মানে একেবারেই আপনার ঘটনমূলক। এর বাইরে ধরেন রাজপথের সমাধান করতে চাইলে সেটা হবে আমাদের জন্য একটা বুমেরাং, বা সেটা আমাদের জন্য একটা হবে আত্মঘাতী। আমরা অনেক দিন পরে একটা জনগণের সরাসরি নির্বাচনে আমরা একটা সংসদ পেয়েছি। এই যে নির্বাচন, 300টি আসন, হাজার হাজার ভোট কেন্দ্র, একটি ভোট কেন্দ্রে আপনার একটা পটকা ফুটে নেই, একটি ভোট কেন্দ্রে একটা মারামারি হয়নি, হাতাহাতি হয়নি, মানে এটা কথা কাটাকাটি হয়নি, এরকম একটা নির্বিঘ্ন ভোট আমরা অনেক দিন পর্যন্ত পাইনি। তো সুতরাং যেহেতু জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন, আপনার জনগণের মধ্যে যে ভোটার তালিকার মধ্যে আমরা ভোটার তালিকার মধ্যে দেখলাম যে অনেক জায়গায় মানে 10%, 15%, 20% পর্যন্ত মৃত ব্যক্তি ছিল। তো তার মধ্যে মানে ভোটার তালিকাকে আমরা যদি আবার একদম মানে একদম হালনাগাদ করে নির্বাচন করতে পারতাম, তাহলে হয়তো আমাদের ভোটার সংখ্যা এবং মানে কাস্টিংয়ের রেশিওটা আরেকটু বাড়তো। তারপরেও যা হয়েছে আমরা এটাতে সন্তুষ্ট, এবং আমরা মনে করি যে মন্ত্রিসভাটা এটা চলমান থাকবে, গতিশীল থাকবে, এবং মন্ত্রী মহোদয়রা কথাবার্তা কম বলবেন, কাজটা বেশি করবেন। কথাবার্তার মধ্যে প্রত্যেকটা শব্দ চয়নে, প্রত্যেকটা বাক্য উচ্চারণে তারা যেন অত্যন্ত সতর্ক থাকেন, এবং এমন কোনো কথা যেন না বলে যে কথাটাকে আপনার আমাদের জন্য একটা বিব্রতকর হয়। আমরা সেটাও আশা করি। এবং আপনার দুর্নীতিকে উৎপাদন করতে গেলে, চাঁদাবাজি, সন্ত্রাস যেগুলো আছে এগুলো উৎপাদন করতে গেলে মন্ত্রীদেরকে আরও অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে। মিস্টার নাজমুল হক প্রধান, মিস্টার সেলিম যেমনটা বলছিলেন যে প্রধানমন্ত্রীর কিছু জনভোগান্তি যেন না হয় এরকম তৎপরতা তিনি কার্যক্রম, এবং একই সঙ্গে আমরা তার কিছু কৃচ্ছতা সাধনের প্রোগ্রামও দেখতে পাচ্ছি। এবং সেই সঙ্গে তো একদম শুরুর দিনই মিস্টার সাদাত হোসেন সেলিমরা আর প্লট পাবেন না, শুল্কমুক্ত গাড়ি পাবেন না, সেই সিদ্ধান্ত নিয়েছেন। সো এই সিদ্ধান্তকে ওয়েলকাম করি, স্বাগতম জানাই। এই কারণে স্বাগতম জানাই যে আসলে আমি পার্লামেন্টে এমপি হওয়ার পর আমি এটা কথাটা তুলেছিলাম, কিন্তু আমার বন্ধুরা এটা গায়ে করে না, যে একটা লোক তার জীবন রক্ষাকারী ওষুধ খাবে ট্যাক্স দিয়ে, আর সেখানটা এমপিরা শুল্কমুক্ত গাড়ি ব্যবহার করবে, এটা হইতে পারে না। এটা অসামঞ্জস্যপূর্ণ। সেক্ষেত্রে এই সিদ্ধান্তটা ডেফিনেটলি এটা উনি কী বলা যায় যে অভিনন্দন পাওয়ারই যোগ্য। বিষয়টা হচ্ছে যে এগুলি তো গেল বাহ্যিক দিক। মূল বিষয় হচ্ছে যে এখানে ধারণা আছে, যে পাবলিকের ধারণা আছে যে ক্ষমতায় গেলেই সব টাকা পয়সার মালিক হয়ে, অর্থবিত্তের মালিক হয়ে যায়, ব্যবসার মালিক হয়ে যায়, এবং এমপি হওয়াটাই হচ্ছে একটা কী বলা যায় যে রুটি না, মানে আয়ের একটা পুঁজি তৈরি করার একটা বিষয় ক্ষমতাটা। এই জায়গার থেকে বেরিয়ে আসতে যদি পারে দলটা, তাহলে ডেফিনেটলি, যেমন আপনি বলি আমরা যদি পার্শ্ববর্তী দেশের রাজনীতির কথা বলি, এখানটায় ইভেন কি জ্যোতি বসুরা বহুদিন ক্ষমতা ছিল, এই অভিযোগে কেউ অভিযুক্ত করতে পারেনি, কিন্তু মমতার সময় এরকম কেলেঙ্কারি কিন্তু আসছে, অনেকগুলি আসছে। পরে সেইখানটায় বিগত সরকারের সময় আসলে এগুলি কিন্তু সিরিয়াসলি হয়েছে, মানে অর্থবিত্ত আয়ের একটা বিশাল ঘটনা ঘটে গেছে এইটা। তো সেই ক্ষেত্রে সরকার যদি এই ক্ষেত্রে যদি নিজেকে বিচ্ছিন্ন রাখতে পারে এবং এগুলিকে যদি প্রশ্রয় না দেয়, আমার ধারণা এই নতুন যে সরকার এবং যে ইয়ং যে মন্ত্রী ক্যাবিনেট নিশ্চিতভাবে ভালো করতে পারবে। কারণ বিগত সময়ে আমি দেখেছি, আমি পার্লামেন্টে এমপি ছিলাম,
যে ক্ষমতায় থেকে অর্থবিত্ত আয়ের আকাঙ্ক্ষাটাই প্রবল ছিল, কে কীভাবে কত টাকা কামাই করবে। ফলে সেই জায়গাটা কে কীভাবে জনসভা দেবে, জনগণের মঙ্গল কীভাবে করবে। আমাদের এটা মারাত্মক ডেন্সলি পপুলেটেড দেশ, বিশাল ঘনবসতিপূর্ণ দেশ। এখানটায় মূল তো হচ্ছে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের চাকরি বাকরি কীভাবে কী করবো, কেমন সহজে একটা লোক বিদেশে যাইতে পারে, কত স্বচ্ছন্দে একটা লোক, যদিও ইউনুস সাহেব তার সার্টিফিকেট নিয়ে লাইসেন্স নিয়ে এসছে ম্যান পাওয়ার, তাই না, আমি কম পয়সা সেই ইউনুস সাহেবকেও দিয়েও যদি লোক কম পয়সা পাঠানো সেটাও মঙ্গল হবে আর কি। মানে এখানটায় বিদেশে যেতে এক লোকের সহায় সম্পত্তি বিক্রি করে যাওয়ার পর তারপরে যে কয়েক বছর চাকরি করে যে পাঠায় সেটা দিয়ে আর ওই সহায় সম্পত্তি ফিরে আনতে পারে না। যে কদিন চাকরি করে কদিন বাড়িতে ফিটফাট, পরে দেখা যায় যেই অবস্থা সেই। ফলে এই যে আমাদের যে মূল যে সোর্স অফ আর্নিং, বিদেশে প্রচুর লোক যায়, যাবেও, তাই না, সেই লোকগুলো কীভাবে কত কম খরচে যেতে পারে এবং সরকার কীভাবে কন্ট্রিবিউট করতে পারে, এই রাস্তা যদি সরকার বের করতে পারে, তাকে সহায় সম্পত্তি না বেচে, এটা ম্যান পাওয়ার এজেন্সিগুলি বিগত সময়ে যে লুটপাটটা করছে এটার উপরে তদন্ত তো বেশি হচ্ছে। এটার উপরে কীভাবে মানে কোটি কোটি টাকা তারা এখানটায় ম্যান পাওয়ার রপ্তানির নামে কামিয়ে ফেলছে এবং লোকগুলিকে নিঃস্ব করে দিয়েছে, সেই জায়গাটা সরকারের প্রাইম ইম্পর্টেন্স দেওয়া উচিত। এই কারণেই যে আমাদের দেশের কর্মসংস্থান এখনও পর্যাপ্ত তৈরি করার স্কোপ এখনও সরকার সে কোনো দৃষ্টিভঙ্গি নেয়নি, নিবে আমি আশা করছি। দ্বিতীয়ত ম্যান পাওয়ার আমার যাচ্ছেই, ফলে এই জায়গাটায় সরকার নিজে হস্তক্ষেপ করে এটা পরিষ্কার করা উচিত যে কত কম খরচে একটা লোক প্লেন ভাড়া দিয়ে অথবা বইয়ের খরচ দিয়ে কত কম খরচে একটা লোক বিভিন্ন দেশে যেতে পারে, সেখানে 5 লাখ চলে, এটা অ্যাক্সেস। ফলে এই জায়গাগুলি পরিষ্কার করতে পারে, যেমন জাপান সহ ইতালি সব বিভিন্ন জায়গায় লোক নিচ্ছে, এগুলি আরও বেশি কীভাবে সরকার মানে ইন্টেন্স নিবিড় করতে পারে সেটা সরকারের নেওয়া উচিত। আরেকটা বিষয় আমি বলবো, এখানে বিরোধী দল যেটা এসছে, এদের বিরোধী রাজনীতি করার কখনোই সুযোগ ছিল না, এদের অভ্যাস ছিল না। এরা সবসময় দেশ স্বাধীনের সময় পাকিস্তান আমল থেকে এরা সবসময় ক্ষমতার সঙ্গে জড়াজড়ি করে থাকছে স্বর্ণলতার মতো, কথা বলছি না, কই ক্ষমতাটা খেয়ে ফেলছে দেশ। এইখানটায় এইবারের আগে এই সেলিম ভাইদের দলের সঙ্গে এরা জড়াজড়ি করেছিল এবং যার কারণে বিরোধী দল বিএনপি তার বিরোধী দলের যৌক্তিক দায়িত্বটাও পালন করতে পারেনি বলে আমি মনে করি। এইবার বিরোধী দল যেটা বলছে, প্রথম দেখা গেল বিরোধী দলের দায়িত্ব পালন করতে শহীদ মিনারে গেছে 21 তারিখে, গিয়ে বলছে যে আমরা আচার পালন করতে, রাষ্ট্রের আচার, হ্যাঁ রাষ্ট্রের আচার। রাষ্ট্রের আচার পালন করতে গেলে খুব ভালো কথা, রাষ্ট্রের আচার পালন করতে বাংলাদেশে এই আছে কি বলে উদাহরণ আছে, এখানে বিরোধী দল যিনি হয়েছেন খালি বাইরেই থাকছেন খালি, তাই না, ওয়াকআউট, দীর্ঘদিনের ওয়াকআউট, ওই আচারের পালনে যেন না ঢুকেন ওরা। আমি সন্দেহ পোষণ করি যেহেতু বিরোধী দলের দায়িত্ব পালন করার কোনো অভ্যাস বা কোনো ওনাদের নেই, সেই কারণে ওইরকম কোনো আচারের ওনারা যেন ঢুকে না যান। পার্লামেন্টটাকে প্রাণবন্ত করতে অবশ্যই সরকারি দলের যেমন দায়িত্ব আছে, বিরোধী দলের দায়িত্ব আছে। আমাদের এখানটায় বিরোধী রাজনীতি এখানটা সেইভাবে কিন্তু অপোজিশনেরও অনেক দায়ী বিরোধী রাজনীতি এখানটায় পার্লামেন্টে কার্যকর না হওয়ার ক্ষেত্রে, ধারাবাহিক মাসের পর মাস বেরিয়ে যাওয়া, ওয়াকআউট, প্রতিবাদ, এটা তো পার্লামেন্টের সিস্টেমের মধ্যেই আছে, এটা হইতেই পারে, কিন্তু কন্টিনিউয়াস বাইরে যাওয়া। এই বর্তমান এই যে সরকারটা গঠিত হলো, এখানটায় আমরা জানি, আমরা যখন সংস্কার কমিশনে ছিলাম, সেলিম ভাইও ছিলেন, আমরা সেই সময় কিন্তু সংস্কার তাদের সেই কিন্তু আমরা করি নেই, আমরা আপনার কি যেন বলে যে আমরা সনদে সই করি নাই, সই না করার কারণে কিন্তু আমরা পরিষ্কার দেখেছি যে এখানটায় সংসদের উপর জোর করে চাপিয়ে দেওয়ার একটা এক্সট্রা বডি এটা পারে না, এটা মানে নিয়ম না। সেখানটায় সংসদের উপর চাপিয়ে দেওয়ার জন্য যে পদ্ধতি প্রক্রিয়া 8 মাস ধরে চলছে না, আমরা এটার সঙ্গে ডিফার করছি, আমরা সনদে সই করি নাই। তারপরও ধরেন যে ওনারা সই করলেও ওনারা দ্বিমত করছেন এবং এখানে একটা নির্বাচন হয়ে গেল, রেফারেন্ডাম, যেখানটায় জনগণের মূল আকাঙ্ক্ষা যেখানটায় এমপি প্রতিনিধিত্ব করবে, সেখানটায় একটা রেফারেন্ডাম একই দিনে, এটা একটা কী বলা যায়, একটা গোজামিলের বিষয় ছিল আর কি। আমরা বলছি অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে ওই বিরোধী দল যারা, ওরা আরেকটা শপথ নিয়ে ফেলছে, আরেকটা শপথ নিয়ে এখন এটা নিয়ে কী ঝগড়া করবে, ওনারা কী করবে, কিছু ঝগড়া করবে কিনা আমি জানি না। তবে আমি আশঙ্কা করছি বিরোধী দল সামনে এইসব ইস্যু তৈরি করে একটা সংঘাত তৈরি করতে পারে। সেই ক্ষেত্রেও বর্তমান সরকারি দলকে অবশ্যই সতর্ক থাকতে হবে, যাতে বিরোধী দল কোনো অজুহাতে ছলচুতায় যাতে সংসদটাকে যাতে কী বলা যায় অকার্যকর না করতে পারে, দিয়ে দায়টা সরকারি দলের উপর যাতে না দিতে পারে। কিন্তু বিরোধী দল এই প্রচেষ্টা থাকবে, কারণ বিরোধী দল যে দুটা শপথ করতে গেল, প্রথম বললো শপথ করবে না, এর মধ্যেই কিন্তু একটা ইঙ্গিত আছে বলে আমি মনে করি। এক্ষেত্রেও সরকারি দলকে সতর্ক থাকতে হবে, প্রধান দলকে। আর একটা বিষয় হচ্ছে এই জায়গায় আমি বলে নেই, এখানটায় আমাদের আইন শৃঙ্খলা, এরপর করাপশনের কথা তো বললামই। তৃতীয় বিষয় হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের চাকরি বাকরি। চতুর্থ বিষয় হচ্ছে যে আমাদের এখানটায় আমরা একটা মারাত্মক সংঘাতপূর্ণ সময়ের মধ্যে দিয়ে আমরা প্রতিবেশীর সঙ্গে বিগত সরকারের একটা ওই যে কইতো না স্বামী স্ত্রীর সম্পর্ক, এইরকম সম্পর্ক তারা নতুন টার্ম দিয়ে
চেষ্টা করছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার ন্যায্যতা দিয়ে, আমার যৌক্তিকতা দিয়ে আমি অবশ্যই প্রতিষ্ঠার সম্পর্কটা রিবিল্ড করব, উচিত করা। না হলে প্র্যাকটিক্যালি আমাদের এই দেশে আমাদের সামগ্রিক ওই যে বিগত গভর্নমেন্ট সময় তো বললো যে চাল কিনতে হচ্ছে দুবাই থেকে, তাই না, 10 টাকা পার কেজি বেশি দিয়ে। তো এই সামগ্রিক বিষয়গুলি, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের প্রতিবেশীর সম্পর্ক, এই সামগ্রিক বিষয়গুলি আমাদের ন্যায্যতার উপর এটাকে আবার নির্ধারিত পুনরায় তৈরি করতে হবে। মিস্টার সাদাত সালিম। না, আমি প্রধানের সাথে একমত, নাজমুলের সাথে একমত। তিনি যে কথাগুলো বলেছেন এগুলো অবশ্যই আমাদেরকে বিবেচনা নিয়ে কাজ করতে হবে। আমাদের প্রধানত মানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে খুব দ্রুততার সাথে, এবং দেশীয়ভাবে একটা টার্গেট অঙ্গীকারও করেছে। যে আমরা অঙ্গীকারও করেছি আমরা, এবং সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। এবং আপনার যেই কর্মসংস্থান সর্বোপরি যেটার উপর জোর দিতে হবে সেটা হলো যে সুশাসন। সুশাসনটা যদি আমি জোর দিতে পারি বা আইনের শাসনটার উপর যদি জোর দিতে পারি, তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। সর্বক্ষেত্রে মানে আইনের শাসনের অভাবেই আমরা বিগত দিনে আমরা পদে পদে হোঁচট খেয়েছি। আইনের শাসনের অভাবেই আমাদের মধ্যে দুর্নীতি হয়েছে, আইনের শাসনের কারণেই আমাদের অভাবেই আমাদের মধ্যে হানাহানি হয়েছে, আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, আমরা জনগণ কষ্ট পেয়েছি আইনের শাসনের অভাবে। আইনের শাসনটা প্রতিষ্ঠা করতে পারলে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করলে আমরা জনগণ হাঁপ ছেড়ে বাড়বে, এবং জনগণ সেটাই বিএনপি থেকে আশা করে। বিএনপি থেকে আশা করে জনগণের আশাটা অনেকটা মানে আকাশচুম্বী, এবং সেই আকাশচুম্বী আশাকে ধারণ করে বিএনপিকে অবশ্যই পথ চলতে হবে। আমরা নির্বাচনের মাঠে অনেকগুলো অঙ্গীকার করেছি, আমাদের দলীয়ভাবে অঙ্গীকার করেছি, ব্যক্তিগতভাবে আমরা অনেকগুলো অঙ্গীকার করেছি। দলীয়ভাবে যে অঙ্গীকারগুলো করেছি সেই অঙ্গীকারগুলো আমাদেরকে অবশ্যই দলগতভাবে পালন করতে হবে, উন্নয়নের কাজগুলো করতে হবে। আমরা নির্বাচনী প্রচারণা দেখেছি যে বাংলাদেশের মানে আমি আমার নির্বাচনের আগে বলতে পারবো কোনো খাল আর অক্ষত নেই, সমস্ত খালগুলো দখল হয়ে গেছে, খুব নির্মমভাবে দখল হয়ে গেছে। আমরা একদম দেখেও না দেখার মানে ভান করেছি, আমরা শুনেও না শুনে ভান করেছি। সমস্ত খালগুলো দখল হয়ে যাওয়ার পরে আমাদের আবাদি জমিতে আমরা পানির সরবরাহ করতে পারছি না। তারপরে আমরা আপনার এই যে আমাদের বন্যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিছুদিন পর পরে বন্যা হলে আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হই। তা সরকার তার মানে প্রথম যেই প্রায়োরিটি বেসিস অগ্রাধিকার ভিত্তিক যে মানে চিন্তাগুলো করা দরকার, তার মধ্যে একটা হলো অন্যতম হলো খাল খনন। খাল খননটা আমাদের এখন সময়ের দাবি, এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে খাল নদীগুলো পুনরুদ্ধার করার জন্য তারা কাজ করবে। তো সেভাবে আমার মনে হচ্ছে যে সরকারের সাথে মানে যতটুকু এখন পরিচয় বা সম্পর্ক আছে তাদের সাথে আলোচনা করে আমরা দেখছি যে এই ধরনের কর্মসূচি নেওয়ার ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এবং মানে সরকার প্রধানত মোটামুটি সময়ের মধ্যে অফিসে যাওয়া এবং সময়ের আগে অফিস ত্যাগ না করার একটা ঘোষণা দিয়েছেন। আমরা আমাদের উপজেলা প্রশাসনকে সেই ঘোষণাটা দিয়েছি, কারণ মানুষ সেবা গ্রহণ করতে আসার পরে দেখে যে যিনি সেবা দেবেন তিনি এই চেয়ারে নেই, তিনি দিনের পর দিন অনুপস্থিত থাকেন, ঠিকমতো আসেন না, আসার পরে তিনি বিভিন্ন অজুহাত দিয়ে তিনি সময় ক্ষেপণ করেন। সেবাগ্রাহীরা 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন এভাবে ঘুরতে হয়। এই জিনিসগুলোকে আমরা চিহ্নিত করেছি, চিহ্নিত করে এগুলো সমাধানের জন্য অথবা এগুলোর ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সেভাবে পদক্ষেপ নিয়েছি। পার্লামেন্টারি পার্টির প্রথম সভাতেই আমাদের যে আমরা যেখানে আমাদের দলনেতা নির্বাচন করেছি সেখানে আমাদের দলনেতা কিছু মানে দিক নির্দেশনামূলক তিনি বক্তব্য দিয়েছেন, মানে আগামী দিনের রাজনীতি, আগামী দিনের অর্থনীতি ইত্যাদির উপর কথা বলেছেন, এবং তিনি প্রস্তাব করেছেন, আমরা একমত পোষণ করেছি, আমরা সমর্থন করেছি যে মানে সংসদ সদস্যদের শুল্কমুক্ত মানে গাড়ি না নেওয়ার ব্যাপারে এবং রাজুকের প্লট না নেওয়ার ব্যাপারে। তো সেখান থেকে আপনার এটাও সিদ্ধান্ত হয়েছে যে শুল্কমুক্ত গাড়ি নেওয়ার ব্যাপারে যে আইনটা আছে সেই আইনটা আপনার অবশ্য পরিবর্তন করতে হবে, আর রাজুকের বা বিভিন্ন সরকারি মানে ইয়ের যে ধারাগুলো আছে সেই ধারাগুলো পরিবর্তন করা হবে। তাহলে আমরা পরিবর্তনের একটা সূচনা দিয়ে আমরা শুরু করেছি। আমরা ইতিমধ্যে প্রায় প্রত্যেকটা সংসদ সদস্য তার নির্বাচনী এলাকায় সরকারি কর্মকর্তাদের সাথে যে বৈঠক করেছেন সেই বৈঠকে তারা নির্দেশ দিয়েছেন, এই প্রধানমন্ত্রী মহোদয় যে নির্দেশগুলো দিয়েছেন সেই নির্দেশগুলো তিনি আমাদের প্রশাসনকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে আমাদের এই দৃষ্টিভঙ্গি এবং আমাদের এই আদর্শ উদ্দেশ্য এই মোতাবেক কাজ করতে হবে। আমরা যেই ভাবে আমরা জনগণকে ওয়াদা দিয়ে আমরা আমাদের নির্বাচনী ইশতেহার যেভাবে জনগণকে দিয়েছি, জনগণ সেটা গ্রহণ করেছে, এবং এই ইশতেহার বাস্তবায়নের জন্য সরকারি প্রশাসনকে অবশ্যই সরকার দলের পক্ষ থেকে যে সিদ্ধান্ত দেওয়া হয় সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি ধরুন আমরা যেটা দেখেছি যে বিগত আমলে মানে তত্ত্বাবধায়ক সরকারের আমলে মানে যে আমাদের বর্তমান বিরোধী দলগুলো যে যতগুলো উদ্যোগ নিয়েছে প্রত্যেকটা উদ্যোগের মধ্যে তারা হোঁচট খেয়েছে, কোনো একটা উদ্যোগে কিন্তু তারা সফল হতে পারেন নাই। স্থানীয় সরকার নির্বাচন, রাষ্ট্রপতি অপসারণ, ভোটার পদ্ধতি ইত্যাদি বিষয়গুলো কোনোটাই জনগণ গ্রহণ করে নাই। আমরা
জাতীয় সংসদ সদস্য হিসাবে জনগণের কাছে ভোট প্রার্থনা করেছি এবং জাতীয় সংসদ সদস্য হিসাবে জনগণ আমাদেরকে রায় দিয়েছে। আমরা জাতীয় সংসদ সদস্য হিসাবে আমরা আমাদের শপথ গ্রহণ করব, এটাই কিন্তু আইনের মধ্যে আছে, এটাই সংবিধানের মধ্যে আছে। আমরা দেখলাম যে সেখানে আরেকটা আমাদেরকে শপথ করার জন্য বলেছে, আমরা সেটা শপথ করিনি এবং আমাদের সাথে সাথে স্বতন্ত্র যে মানে প্রার্থী এমপি তারাও করেন নাই, আর অন্য দল থেকে নির্বাচিত হয়ে এসেছেন সেই রকম যারা আছেন তারা করেননি, শুধুমাত্র জামাত ইসলাম এবং এনসিপি এই দুটো দলেই আপনার দ্বৈত শপথ নিয়েছেন। দ্বৈত শপথের মধ্যে আমরা তো শপথ করা অথবা স্বাক্ষর করার চাইতে আমরা কাজ করাটাকে আমরা প্রাধান্য দিচ্ছি, আমরা সংস্কারটাকে প্রাধান্য দিচ্ছি এবং সেখানে স্বাক্ষরটাকে আমাদের মূল বিবেচনা বিষয় না। কারণ এনসিপি অনেক পরেই জুলাই সনদে স্বাক্ষর করেছে, আমরা শুরুতেই স্বাক্ষর করেছি, বিএনপি স্বাক্ষর করেছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছেন এবং সেখানে বেশ কিছু অঙ্গীকারনামা আছে অথবা সেখানে কিছু প্রস্তাবনা আছে অথবা সেই প্রস্তাবনার সাথে দ্বিমত আছে, যেগুলো আমরা সর্বসম্মত প্রায় 80টার মতো মানে বিষয় আছে যেখানে আমরা একমত হয়েছি, মানে দ্বিমত পোষণ করেছি, নোট অফ ডিসিশন দিয়েছি, এরকম আছে যেগুলো আমরা একমত হয়েছি। প্রথমে সেগুলো বাস্তবায়ন হয়ে যাবে, যেগুলো দ্বিমত হয়েছে সেগুলো নিয়ে সংসদে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে এবং সংসদেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তো সুতরাং আমরা মনে করি যে মানে যে একটা পরিবর্তন হয়েছে আগস্ট মাসে, আমরা দীর্ঘ মানে 36 দিনের একটা প্রাণঘাতী একটা যুদ্ধে আমরা জয়লাভ করেছি এবং জনমনে একটা সংস্কারের চিন্তাভাবনা কিন্তু বিএনপির পক্ষ থেকে প্রথম উপস্থাপন করা হয়েছে। প্রথমে 27 দফা, পরবর্তীকালে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথাবার্তা বলে সেটাকে 31 দফার মধ্যে এনেছে এবং সেই 31 দফার আলোকে এবং জুলাই সনদের মধ্যে যা আছে জন আকাঙ্ক্ষার প্রেক্ষিতে সেটাকে সামনে রেখে সংস্কার বাস্তবায়ন করা। মিস্টার নাজমুল হক প্রধান, আমরা শেষের দিকে 1.5-2 মিনিটের মধ্যে জাস্ট ক্লোজিং রিমার্কস। আসলে বহু প্রতীক্ষিত নির্বাচনটা আমার ধারণা জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারবে। আমি আশা করি বিএনপির যদিও সংখ্যাগরিষ্ঠ ক্যাবিনেট সদস্য নতুন, তারপরেও বিএনপির পাস্ট আছে রাষ্ট্র ক্ষমতা পরিচালনার এবং সত্যিকার অর্থেই বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান সবাই দক্ষতার সঙ্গে রাষ্ট্র পরিচালনার ভূমিকা রেখেছেন। আমি সেই ক্ষেত্রে তারেক জিয়া বর্তমান প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে আশা করব অতীতটাকে লক্ষ্য করে বর্তমান সমস্যাটাকে দেখে উনি ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করলে আমার ধারণা দেশটা এগিয়ে যাবে এবং সরকার হিসেবেও সাফল্য পাবে। জনগণ এই সরকারের মধ্যে এই ক্রাইসিসের মধ্যেও সাফল্য দেখতে চায়, কারণ সংকটেই কিন্তু একটা দলের একটা মানুষের তাই না সে যৌক্তিক পরীক্ষাটা দিলেই কিন্তু সে জনগণের কাছে আরও আস্থাবান, আরও বিশ্বাসযোগ্য হতে পারে। আমি আশা করছি বিএনপির অতীত অভিজ্ঞতার আলোকে বর্তমান সময়টাকে মোকাবেলা করে সামনে এগোতে পারবে। বাংলাদেশের মূল সমস্যা যেটা আসছে এখানটায় সাম্প্রদায়িকতা, এবং আমি মনে করি বাংলাদেশের রাজনীতি ধর্মের ব্যবহার যেভাবে ধর্মটাকে ব্যবহার করা হয়েছে এবার ব্যস্ত এবং প্রকাশ্য অনেক ব্যারিস্টার সাহেব বলেছেন যে বিধান হাসরের মার্কা, তো এই হাসরের মার্কা তো বহু জায়গায় ওটা বিক্রি করে দিয়েছেন সাপলার কাছে আরও অন্য পার্টির কাছে। তো এই জায়গাগুলি রাজনৈতিকভাবে বন্ধ করতে হবে, পরিষ্কার রাজনৈতিক আইন করে বন্ধ করতে হবে। ধর্মকে রাজনীতিতে যথেচ্ছ ব্যবহার করা যাবে না, এটা ধর্মের অমান্য হয়, ধর্মের ক্ষতি হয়। আজকে আমি দেখেছি দু এক জায়গায় ইমাম, ধরেন একটা ইমাম সে সিরিয়াসলি ধরেন যে নৌকার পক্ষে পক্ষে কাজ করেছে, হ্যাঁ দাঁড়িপাল্লার কাজ করেছে, তো ওর পিছনে যে নামাজ যারা পড়ে যারা মুসল্লি, তো বিভিন্ন মতের বিভিন্ন অংশে তাকে ইমাম মানবে কেমনে করে? তার নিজের লজ্জা তো উচিত সরে যাওয়া, কারণ সে যেমন দল করে যেহেতু। তাহলে আজকে ধর্মটাকে ব্যবহার করার কারণে ক্ষতি হয়েছে, সমাজের হারমোনির ক্ষতি হয়েছে। যারা ধর্ম নিয়ে রাজনীতি তাদের কাছে আহ্বান করি, আপনারা দোহাই আল্লাহর ডেমোক্রেসি করেন, রাষ্ট্রের আচার মানতে শহীদ মিনার যান, ধর্মটাকে ব্যবহার বন্ধ করেন, আল্লাহর ধর্মটাকে আল্লাহর কাছে রাখেন। সেলিম জাস্ট 1 মিনিটে শেষ করতে হবে। না, আমরা 2001 সালের পর থেকে আমরা জনগণের ভোটে কোনো সরকার নির্বাচিত হতে দেখিনি। 2001 সালের পরে দীর্ঘ 25 বছর পরে জনগণ আবার ভোট প্রয়োগ করে একটা সংসদ প্রতিষ্ঠা করেছে এবং একটা সরকার প্রতিষ্ঠা হয়েছে। এই সরকারের কাছে জন আকাঙ্ক্ষা প্রবল। আমরা মনে করি যে জন আকাঙ্ক্ষার পক্ষেই সরকারকে অবস্থান নিতে হবে, সরকারি দলকে অবস্থান নিতে হবে, সরকারি সংসদের অবস্থান নিতে হবে এবং জন আকাঙ্ক্ষাকে ধারণ করেই সামনের দিনে রাজনীতি করতে হবে। সামনের রাজনীতিটা অত্যন্ত কঠিন, বিশেষ করে যে আমাদের বিপক্ষ দলটি আছেন এই দলটি কিন্তু কোনো রাজনীতি ব্যাকরণ মানে না। তারা শুধুমাত্র আপনার বেহেশতের কথা বলেই মানুষকে মানে বেহেশতের কথা বলে, ইহকালের কথা বলে না, পরকালের কথা খুব বেশি বলে। আর এখন ইহকালকে রাজনীতি করতে হলে আপনি ইহকালের মানুষকে আপনার মুক্তির পথ দেখাতে এবং ইহলোকের মানুষকে স্বস্তি দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপগুলো নেওয়া দরকার এবং খুব দ্রুত মানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে পুনর্গঠিত করে মানে জন আকাঙ্ক্ষার পক্ষে দাঁড়াতে হবে এবং দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে এবং পাশাপাশি আপনার সরকারকে খুব গতিশীলভাবে কাজ করতে হবে। আমরা চলনে বলনে আচার আচরণের জন্য গণতন্ত্রকে আমরা প্রাধান্য দিই, সেই ব্যাপারে আমাদের কাজ করতে হবে। অনেক ধন্যবাদ মিস্টার নাজমুল হক প্রধান এবং মিস্টার সাদাত হোসেন সেলিম। দর্শক
একটা নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনটা আমাদের প্রয়োজন ছিল, প্রত্যাশিত ছিল এবং শেষ পর্যন্ত একটা শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং তার মধ্যে দিয়ে একটা সরকার গঠিত হয়েছে এবং আমাদের জনগণের প্রধান চাওয়া যে অ্যাটলিস্ট এই একটা ব্যবস্থা নিশ্চিত হোক যে 5 বছর পর পর জনগণ তার সরকারকে নির্বাচিত করতে পারবে এবং একই সঙ্গে বিরোধী দলকেও সে নির্বাচন করতে পারবে যে যারা সরকারকে মোটামুটিভাবে বলা যেতে পারে নজরদারির মধ্যে রাখবে, সোজা পথে রাখবার একটা চেষ্টা করবে। একটা সরকার হচ্ছে মাত্র কয়েকদিন, নিশ্চয়ই এই সরকারের সমালোচনা করবার সময় এখনও হয়নি। একই সঙ্গে আমরা বা যে কোনো সরকার সফল হলে যে দলেরই হোক না কেন তাতে দেশেরই লাভ। তবে আমরা চাইবো যে তারা তাদের অঙ্গীকারগুলো বাস্তবায়ন করবার চেষ্টা করবেন না। আমরা সবাই জানি অনেক রকমের চ্যালেঞ্জে যাচ্ছে, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা খুব একটা সহজ কাজ নয় এবং যে ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে আসলে বাংলাদেশ আবার যাত্রা শুরু করলো একটা নির্বাচিত সরকার, সেখানে অনেক চ্যালেঞ্জ, কিন্তু সব কথার মূল কথা যে মোটা দাগে কিছু অঙ্গীকার, বিশেষ করে দুর্নীতিটা বাংলাদেশের একটা প্রধান সমস্যা, মাদকের প্রসঙ্গটা আলোচনা এসছে, আইন শৃঙ্খলা প্রসঙ্গটা আলোচনা এসছে, দ্রব্যমূল্য একটা সমস্যা সাধারণ মানুষের জীবনকে যেটা স্পর্শ করে, এই জায়গাগুলোতে নজর এবং কর্মসংস্থান, বিশেষ করে বাংলাদেশের জনসংখ্যার মোটামুটিভাবে একটা বড় অংশই হচ্ছে তরুণ, এই তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থান, এই জায়গাগুলো নিশ্চিত করতে পারলে নিশ্চয়ই সরকার সাধুবাদ পাবে এবং জনগণের সহায়তা এবং সমর্থনও পাবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।